আজকের ভিডিওতে থাকলো অস্ট্রেলিয়ায় দেশীয় মাছ কিভাবে বিক্রি হয় আর আমরা হান্টিং ডেল থেকে কিভাবে মাছ কিনে আনলাম। থাকবে ঘরোয়া রান্না, সবজি দিয়ে মুগের ডাল, মাছের কালিয়া আর একদম শেষে মিষ্টি দিয়ে পুরো দিনের গল্প। প্রবাস জীবনের ছোট ছোট মুহূর্ত দিয়েই আজকের এই ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। আজ সকালবেলায় বেশ ভালো রোদ্দুর উঠেছে, আকাশ পুরো নীল, তবে ঠান্ডাটাও আস্তে আস্তে পড়তে শুরু করেছে। রাতের দিকে টেম্পারেচার অনেকটা নেমে যাচ্ছে, দিনের বেলাটা মোটামুটি ঠিকঠাক থাকছে। আজ তো আমাদের ওদিকে ভোট, কিন্তু আমরা এবারে ভোটটা দিতে পারলাম না। প্রবাসীদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু সেভাবে জানাও ছিল না, খোঁজও নেওয়া হলো না। দেখতে দেখতে সময়টা পেরিয়ে গেল। সত্যি বলতে ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, তাই আমার তো বেশ মন খারাপ লাগছে ভোট দিতে পারলাম না বলে। যাই হোক, আজ সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, দুজনেই ব্রেকফাস্ট করে নেব। সোমনাথ ব্রেকফাস্ট করে অফিসে বেরোবে। কাল এটা উলওয়ার্স থেকে এনেছিলাম, ভাবছিলাম প্যাটিসের মতনই হবে। লেখা ছিল যে ওই কজন স্যান্ডউইচ। তো ওটাকেই মাঝখানে একটু আলুর পুর দিয়ে দুদিকটা ভালো করে সেঁকে নিলাম। বাটার টাটারও দিইনি, দুদিকটা এমনি করেই সেঁকে নিয়েছি। খেতে বেশ ভালোই লাগলো, আমাদের ওই ভেজ প্যাটিসের মতনই লাগলো। আর সাথে 2 কাপ চা দুজনের। কিছুদিন ধরেই একটা রিল বারবার সামনে আসছিল, দেখাচ্ছিল বাড়িতেই নাকি অ্যাভোকাডো গাছ বানানো যায়। তো আমিও ট্রাই করে দেখলাম। অ্যাভোকাডোর ভেতরে যে বড় বীজটা থাকে সেটার খোসাটা ছাড়িয়ে নিয়ে অর্ধেক জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। অনেকে দেখলাম টুথপিক ইউজ করেছে, আমার কাছে টুথপিক ছিল না, তাই চপস্টিক দিয়ে মানে ব্যালেন্স করে অর্ধেক ডুবিয়ে রেখেছি। এবার অপেক্ষা করতে হবে, দেখি বেরোয় কিনা, না হলে আরো একটা প্রসেস ফলো করব। আর এই দেখো সাইক্লামেন গাছটার বীজও হয়ে গেছে পরের বছরের জন্য। এখানে অনেকগুলো ফুল হয়েছিল, প্রায় 7-8টা ফুল আমি তুলে মাটিগুলো একটুখানি খুঁড়ে দিয়েছি, আবার কিছু কিছু কুড়িয়েও এসে গেছে ওপর থেকে। আর এই যে জেট প্ল্যান্ট গাছটা, এটা না আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, একদম রাস্তায় পড়েছিল। ওই গাছটা থেকেও দুটো দুটো মোট 4টে নতুন পাতা বেরিয়েছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। এখন প্রায় বিকেল বেলা, আমি একটু সবজি দিয়ে ডাল বানিয়ে নিচ্ছি। সোমনাথ অফিস থেকে চলে এসেছে, ওকে খেতে দিয়েছি, তারপর আমরা একটু বেরোবো। অনেক দিন হয়ে গেল আমি রান্না বান্না সেভাবে করিনি, মানে সেই সিডনি থেকে ঘুরে আসার পর তালে গুলে চলছে। আমার শরীরও সেভাবে ভালো ছিল না, বেশ ভুগলাম, আমার একটা বুকে প্রচন্ড ব্যথা করছিল, এত যন্ত্রণা হচ্ছিল, আমাকে ডাক্তার দেখাতে হয়, ইসিজি করাতে হয়। মানে একটা প্যানিক অ্যাটাক থেকে ওই বুকের যন্ত্রণাটা স্টার্ট হয়েছিল। তো আমি অনেক দিন ধরে রান্না বান্না করতেই পারিনি সেভাবে। এই দেখো, এইটা কয়েকদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এরকম এক প্রেসার কুকার করে মাংসের ঝোল সোমনাথ বানিয়ে নিত, একদিন আমি ভিডিও করে রেখেছিলাম। লেগ পিসগুলো এখান থেকে কিনে নিয়ে আসতো, এরকম আলু দিয়ে মাংসের পাতলা ঝোল করে নিত, আমাদের 2-3 দিন চলে যেত। এইভাবেই আমাদের বেশ কয়েকদিন চললো। এখন বেশ অনেকটা সুস্থ বোধ করছি, বুকের ব্যথাটা পুরোটা না গেলেও অনেকটা গেছে। একটা অ্যাংজাইটি হচ্ছিল আমার। তো যাই হোক, বাদ দাও, এখন ভালো আছি। আজকে করছি সবজি দিয়ে মুগের ডাল। মুগের ডালটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি একটা মতো, যার ফলে ওগুলো বেশ দানা দানা রয়েছে, আমার খুব ভালো লাগে তাই। আর তোমরা যারা অনেকদিন ধরে আমার ব্লগ দেখছো জানোই আমি মুগের ডালটা ভেজে করি না, এমনি মানে কাঁচা মুগের ডালই সিদ্ধ করি। তাতে কারোর যদি গ্যাস অম্বলের প্রবলেম হয়, সেই প্রবলেমটা মানে অ্যাসিডিটির প্রবলেম বলো, গ্যাস অম্বলের প্রবলেম বলো, হয় না। মুগের ডালে না হলে ওই ভেজে করলে খুব ওইসবের প্রবলেম হয়, যদিও ভেজে করলে গন্ধটা খুব ভালো আসে। এখন বিকেল বেলা, সোমনাথ অফিস থেকে চলে এসেছে, আমরা এখন বেরোচ্ছি একটুখানি মাছ কিনতে যাব। কারণ মাংস খেতে আর ভাল লাগছে না মাংস খেয়ে খেয়ে। আর এই শনি রবিবারেতে মাছ কিনতে যাওয়াও হয়নি, মাছ কিনে এনে সন্ধেবেলার খাবারটা বানাবো। আলুটা কুটে এসেছি, আসি ডালটা করে গেলাম, সবজি দিয়ে ডালটা বানিয়ে গেলাম। আমরা যাব হান্টিং ডেল। হান্টিং ডেলে যাওয়ার জন্য সেন্ট্রাল থেকে ট্রেন পাওয়া যায় না, এটা মেট্রো টানেল দিয়ে যায়, তাই জন্য ভিক্টোরিয়া স্টেট লাইব্রেরি যে নতুন স্টেশন হয়েছে মেট্রো টানেলের, সেখান থেকে ট্রেন পাওয়া যায়। আর আমাদের লোকেশনটা, আমাদের ফ্ল্যাটটা যেখানে, সেটার নিচেই হচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশন, আবার রাস্তার ওপারেই হচ্ছে ভিক্টোরিয়া স্টেশন।
এবার সেন্ট্রাল থেকেও ভেতর দিয়ে ভিক্টোরিয়া স্টেশনেও পৌঁছে যাওয়া যায়, যার ফলে টানেলের মধ্যে দিয়ে যাক বা এমনি মেট্রো যাক, সব দিক থেকে ট্রেনই আমাদের বাড়ির নিচ থেকেই পাওয়া যায়। হান্টিংডেল পৌঁছে গেছি, ০.৫ ঘন্টা মতো সময় লাগলো। আর এই হান্টিংডেল স্টেশন থেকে বেঙ্গল ট্রেডার্স যে বাংলাদেশি দোকান থেকে আমরা মাছ নিই, ওটা হেঁটে ২ মিনিট। এই যে আমরা রুই মাছের একটা প্যাকেট নিচ্ছি, ১ কেজির একটা প্যাকেট, দাম হলো $11, ভারতীয় মুদ্রায় যা দাম প্রায় ৭০০ টাকা মতো। আর এই প্যাকেটের গায়েই না কবে প্যাকেজিং হচ্ছে সেটাও লেখা থাকে। আমরা দেখলাম February 2026 এ প্যাকেজিং, তার মানে নতুন মাছ। নিয়ে নিলাম। আর একটা নিলাম রুই মাছের ডিম, এটা ২৫০ গ্রামের প্যাকেট, এটার দাম হলো $৮, ওই এখনকার দাম অনুযায়ী ভারতীয় মুদ্রায় ৫০০ টাকা মতো। বাড়িতে চলে এসেছি, আজকে একটু মাছের কালিয়া করব আলু দিয়ে। মাছগুলো তো পুরো ফ্রোজেন অবস্থাতে থাকে, তাই জন্য বড় বড় পিসের যে মাছগুলো হয় সেগুলো ফ্রোজেন অবস্থা থেকে কাটিয়ে মাছ রান্না করতে একটু সময় লাগবে, আর হাতে এখন খুব বেশি সময়ও নেই। তাই ভাবলাম যে ছোট ছোট যে পিসগুলো রয়েছে ওগুলো তো খুব তাড়াতাড়ি বরফটা চলে যাবে, ওইগুলো নিয়ে এখনকার জন্য রাতের মাছের কালিয়াটা রেঁধে ফেলি। এটাতে মাছের মুড়ো ছিল না, মাছের লেজাটা ছিল। তো লেজা মিলিয়ে মোট ১৩ পিস মতো মাছ ছিল। অস্ট্রেলিয়াতে যে আমরা এই দেশীয় মাছগুলো রুই, কাতলা, ইলিশ এই মাছগুলো যেগুলো খাই সেগুলো জেনারেলি ফ্রোজেনই খায়। এগুলোর দাম আর বিক্রির পদ্ধতিটা তোমাদের একটু বলি। অস্ট্রেলিয়ায় সরাসরি বাংলাদেশ থেকে ফ্রেশ মাছ আনা খুব একটা সহজ নয়, কারণ এখানকার বায়োসিকিউরিটি নিয়ম খুবই কড়া বলা যায়। তাই বেশিরভাগ ক্ষেত্রেই মাছগুলো আসে ফ্রোজেন অবস্থাতে। বাংলাদেশ বা ভারতের ফিশ প্রসেসিং কোম্পানিগুলো প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে, তারপর একটা ফ্রিজিং পদ্ধতি থাকে যেটাকে বলে ব্লাস্ট ফ্রিজিং, সেখানে কম তাপমাত্রায় জমিয়ে ফেলে। এই প্রক্রিয়ায় মাছের টেস্ট আর কোয়ালিটি অনেকটাই বজায় রাখা হয়। এরপর প্যাকেটজাত করে কন্টেনারে করে শিপ বা এয়ার কার্গোতে করে অস্ট্রেলিয়াতে আনা হয়। এবার অস্ট্রেলিয়া ঢোকার আগে প্রত্যেকটা কনসাইনমেন্টকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ফিশারিজ এই সমস্ত জায়গাতে সেখানকার নিয়ম অনুযায়ী পরীক্ষা করা হয়। কোনো রোগ জীবাণু বা পরিবেশ ক্ষতি করবে এমন কিছু পদার্থ আছে কিনা সেটা নিশ্চিত করবার জন্য। তারপর এই মেলবোর্ন, সিডনি বা যেখানে এই বাংলাদেশীয় দোকানগুলো, এশিয়ান দোকানগুলো, ইন্ডিয়ান দোকানগুলো রয়েছে, সেখান থেকেই ফ্রোজেন মাছটা পাওয়া যায়। তবে সাবার্বের জায়গাতেই যে বাংলাদেশীয় দোকান আছে সেখানেই আমরা যে মাছগুলো খেতে পছন্দ করি সেই দেশীয় মাছগুলো পাই। এখানে সাধারণত পুরো মাছ, কাট পিস মানে আমরা যেটা কিনলাম কারি কাট, এইভাবে বিক্রি হয় মাছগুলো। প্যাকেটে করে বা এমনি গোটা মাছ, সেই মাছটা যত ওজন হবে সেই ওজনটা পার কেজি অনুযায়ী বিক্রি হয়। রুই মাছ যেমন ১২ থেকে ১৮ অস্ট্রেলিয়ান ডলার প্রতি কেজি এরকম বিক্রি হয়। কাতলা মাছ তার থেকে আরেকটু বেশি দাম। আবার ইলিশ মাছের দাম, যেমন আমরা আগেরবার ইলিশ মাছ একটা কিনেছিলাম, সেটা ওজন ছিল ১ কেজি ইলিশ মাছ ছিল, সেটার দাম ছিল $৪৫। এরকম $৪৫ থেকে $৫০ এরকম ইলিশ মাছের প্রতি কেজি ভ্যারি করে। আর ফ্রোজেন যে বড় বড় মাছগুলো পাওয়া যায় ওখানে তো ওই রকম ফ্রোজেন মাছ কাটারও ব্যবস্থা থাকে, আর মাছগুলো ক্লিনই থাকে। ইলিশ মাছটা বাদে, ইলিশ মাছের আঁশটা ছাড়ানো থাকে না, বাকি মাছগুলোর আঁশগুলো ছাড়ানোই থাকে। শেষে একটা কথা, স্বাদে একটু ডিফারেন্স থাকে, যখন ফ্রোজেন হচ্ছে ডিফারেন্স তো থাকবে। তবুও এই প্রবাসে বসে এই দেশীয় যে মাছগুলো যে খেতে পাই সেটাই অনেক, তাই না? এই দেখো কথা বলতে বলতে মাছের কালিয়ার গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন গরম জলও ঢেলে দিলাম। সবকিছু মশলা দিয়ে কষিয়ে করেছি, পেঁয়াজ, আদা, রসুন। সোমনাথ একটু মাছের ঝোলে কড়াইশুঁটি খেতে ভালোবাসে, তাই জন্য একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরেই শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর তোমরা দেখলেই আমি একটুখানি, যেহেতু ডালটা করেছি ডালের সাথে কোনো তরকারি করিনি, তাই জন্য একটুখানি পেঁয়াজ, একটু আলু আর একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা সেটাকে কুচিয়ে বেসনের সাথে মেখে রেখে দিয়েছি। ওইটাই একটুখানি ভেজে নেব পাতের প্রথমে ডালের সাথে খাওয়ার জন্য।
দুটো করে দিলাম, হ্যাঁ কালকে দিনের বেলা থাকলে আমি খাবো। ডালটা কি তোমার পাতেই দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও হবে। ডালটা পাতেই দিয়ে দিই বলো, ভাতটা একটু ভাঙো না। বসে যাবে আরো, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, বসে যাও। আমি একটু শুকনো শুকনো পেঁয়াজি দিয়ে ভাত মেখে খেতে পছন্দ করি, খুব ভালো লাগে। ডালটা ভালো হয়েছে, খাও। অনেকদিন পর ডাল করলাম। পাপড় দেবো? ভেঙে দাও। অনেকদিন চাটনি করিনি, মানে রান্নাবান্নার গতিটা অনেক দিন পর পেলাম আর কি, সেভাবে রান্নাবান্না করছিলাম না। একটু ডাল দেবে? আরে উঠেছে উঠেছে উঠেছে। লঙ্কায় উঠেছে তাই তো, থ্যাংক গড। আমার পাতে লঙ্কায় পড়ে না, সবাই শুকনাতে পাতে পড়ে। এটাতে আর কড়াইশুঁটি দিইনি। বাবা, আপনার তো একবার শুনেই সব নামগুলো ভালো মনে আছে। রজতা হতো। ওগুলো নরম আছে, নাও না ধরো। ভালো আছে। ভালো। মাছটা ভালো। হুম আমি না একটুখানি মেখে চুকে পড়তে খাই না, আচ্ছা না। অসাধারণ, ফাটাফাটি। আরও একটা জিনিস, এই ফ্রোজেন মাছগুলো কিনে আনার পর আমরা খুব বেশি দিন ওয়েট করি না, তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলি, তাতে আমরা গন্ধটা খুব একটা পাই না। কারণ আমরা একবার দেখেছিলাম মোটামুটি 2 সপ্তাহ পর যখন খেয়েছিলাম তখন কেমন একটা গন্ধ লেগেছিল। আজকে ডিনারটা দারুণ জমে গেল, আর ডিনারের পরে ছিল একটা ইন্ডিয়ান দোকান থেকে আনা চমচম মিষ্টি, ওটাও আমাদের খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আজ আসি, টাটা, গুড নাইট।